নমস্কার শ্রোতারা, আমি আপনাদের প্রিয় গল্পের সঞ্চালিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগী, রোমাঞ্চকর এবং অত্যন্ত স্পর্শকাতর একটি গল্প। আমাদের আজকের গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার এই গোপন আখ্যানটি আপনাদের মাঝে তুলে ধরতে, কিন্তু পরিচয় গোপন রাখতে। তাই আমি আজ আপনাদের সামনে সেই গল্পটি উপস্থাপন করব। শুরুতেই বলি, আপনারা যদি এমন আরও মন ছুঁয়ে যাওয়া, রোমাঞ্চকর এবং আবেগময় গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। অফিসের স্যারের সাথে ছাত্রীর সেই প্রথম দেখা ও এক নিষিদ্ধ ভালো লাগা। আমার নাম নীলা। বয়স তখন মোটে ২২। সত্য কলেজ পাশ করে একটা নামী বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছি। জীবনটা তখন রঙিন স্বপ্নে মোড়া। চারপাশে সব কিছুতেই এক নতুনত্বের ছোঁয়া। একদিকে যেমন কর্মজীবনের উত্তেজনা, তেমনি অন্যদিকে নতুন সব বন্ধু, নতুন অভিজ্ঞতা। কিন্তু এই সব কিছুর মধ্যেই আমার জীবনে এসেছিল এক অনাকাঙ্ক্ষিত অথচ তীব্র ভালো লাগা। এমন এক ভালো লাগা যা ছিল সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু আমার মনের গভীরে জন্ম নিয়েছিল এক তুমুল ঝড়। আমার অফিসের বস ছিলেন মিস্টার চৌধুরী। বয়স আন্দাজ ২০-২৫ বছরের বেশি হবে না, কিন্তু তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার কথা বলার ধরন সবকিছুই ছিল অসাধারণ। শ্যামবর্ণ কিন্তু ফর্সা, চোখে মোটা ফ্রেমের চশমা, কোঁকড়ানো চুলগুলো সবসময় একটু এলোমেলো থাকত, যা তার চেহারায় এক ভিন্ন মাত্রা যোগ করত। আর তার গলার আওয়াজ, সে এক অন্য জগৎ। যখন তিনি কথা বলতেন, মনে হতো যেন কোনো গায়ক নিচু লয়ে গান গাইছেন। আমি প্রথম দিন থেকেই তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলাম। সেটা যে নিছকে মুগ্ধতা নাকি অন্য কিছু, তা নিজেও তখন বুঝিনি। প্রথম দিন অফিসে ঢুকেই আমার বুকটা ধুকফুক করছিল। নতুন পরিবেশ, নতুন মানুষ। আমার ভাগ্য ভালো, আমাকে সরাসরি মিস্টার চৌধুরীর টিমে রাখা হয়েছিল। আমার মনে আছে, প্রথম দিনই তিনি আমাকে ডেকেছিলেন তার কেবিনে। দরজার কড়া নাড়তেই তিনি বললেন, আসুন। আমি দরজা খুলে ঢুকতেই চোখ পড়ল তার ওপর। তিনি তখন ল্যাপটপে কিছু দেখছিলেন। আমার উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালেন। সেই প্রথম দৃষ্টি বিনিময়। তার চোখে চোখ পড়তেই আমার মনে হল বুকের ভিতরটা কেমন করে উঠল। এক অন্য রকম অনুভূতি, যেন হাজারো প্রজাপতি একসাথে ডানা মেলল। তিনি একটু হেসে বললেন, আসুন, বসুন। আমি নার্ভাসলি চেয়ারে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন, আপনার নাম নীলা, তাই তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি মিস্টার চৌধুরী, আপনার টিমের হেড। তিনি খুব সহজভাবে নিজের পরিচয় দিলেন। জানি স্যার। আমার গলাটা একটু কেঁপে গেল। তিনি আমার সিভিটা হাতে নিয়ে দেখতে লাগলেন। আপনার প্রোফাইল ভালো, কিন্তু ইন্টার্ন হিসেবে এখানে অনেক কিছু শিখতে হবে। আমি সব শিখতে প্রস্তুত স্যার। আমি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলাম। এরপর তিনি আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। অফিসের বিভিন্ন নিয়মকানুন, প্রজেক্টের খুঁটিনাটি। তিনি যখন কথা বলছিলেন, আমি মন দিয়ে শুনছিলাম, কিন্তু আমার মনটা তখন অন্য কোথাও। তার প্রতিটি নড়াচড়া, তার হাতের ভঙ্গি, তার চোখের পলক, সবকিছুই আমার মস্তিষ্কে আঁকা হচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটা যেন অন্য কোনো গ্রহের। তার মধ্যে এক এমন দীপ্তি যা সহজে মানুষের চোখে পড়ে না। কয়েক সপ্তাহ কাটল এভাবেই। আমি প্রতিদিন স্কুলে যেতাম, যেন এক নতুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছি। কিন্তু যুদ্ধটা ঠিক যুদ্ধ ছিল না, ছিল এক তীব্র ভালো লাগার, এক অব্যক্ত আকর্ষণের। মিস্টার চৌধুরীর সাথে আমার কথা হতো নিয়মিত। তিনি আমাকে শেখাতেন, আমার ভুল ধরিয়ে দিতেন, কখনো কখনো আমার কাজের প্রশংসা করতেন। আর প্রতিবার যখন তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন, আমার মনে হতো এই হাসিটা শুধু আমার জন্যেই। আমার বাড়িতে সবাই জানত আমি একটি ভালো অফিসে ইন্টার্নশিপ করছি। আমার বাবা মা খুব খুশি ছিলেন, কিন্তু তারা জানতেন না আমার মনের গভীরে কোন ঝড় বইছে। জানতেন না তাদের আদরের মেয়েটি এক নিষিদ্ধ ভালো লাগার পথে পা বাড়িয়েছে। একদিন অফিসের ছুটির পর আমি একা কাজ করছিলাম। সবাই চলে গেছে, শুধু আমি আর মিস্টার চৌধুরী। তিনি তার কেবিনে কাজ করছিলেন। হঠাৎ তিনি আমাকে ডাকলেন, নীলা, এই ফাইলটা একটু নিয়ে আসবে? আমি তার কেবিনে গেলাম। ফাইলটা তার হাতে দিতেই তার আঙুল আমার আঙুলে স্পর্শ করল। এক বিদ্যুৎই ঝলক খেলে গেল আমার শরীরে। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু সেই স্পর্শের রেশ আমার মনে রয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিটা অন্য রকম ছিল। মনে হলো তিনিও কিছু একটা অনুভব করেছেন। কিছু ভাবছেন? তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন। না স্যার, কিছু না, আমি আমতা আমতা করে বললাম। আপনার চোখ বলছে অন্য কথা। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন,
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে বিচলিত করে তুলছিল। আমি দ্রুত সেখান থেকে চলে আসতে চাইলাম। স্যার, আমি আসি বলেই আমি প্রায় দৌড়ে আমার ডেস্কের দিকে চলে এলাম। সেই রাতের ঘুম আমার হলো না। বারবার মিস্টার চৌধুরীর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। তার সেই অদ্ভুত হাসি, তার সেই স্পর্শ, তার সেই চাহনি। আমার মনে হচ্ছিল আমি এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছি। সামনে শুধু অন্ধকার, আর পিছনে সব ফেলে আসা আলো। পরের দিন অফিসে গিয়ে আমি যেন অন্য নীলা। আমার সব কাজে এক অদ্ভুত জড়তা। আমি মিস্টার চৌধুরীর মুখোমুখি হতে ভয় পাচ্ছিলাম, কিন্তু নিয়তি বোধহয় অন্য রকম কিছু চেয়েছিল। টিম মিটিং চলছিল। মিস্টার চৌধুরী একটি জরুরি বিষয় নিয়ে কথা বলছিলেন। হঠাৎ তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন। আমি উত্তর দিতে গিয়ে আটকে গেলাম। আমার মুখ দিয়ে ঠিকমতো কথা বেরোচ্ছিল না। মিস্টার চৌধুরী আমার দিকে তাকিয়ে একটু থামলেন। তারপর খুব নরম সুরে বললেন, নীলা, আপনার কি কিছু হয়েছে? আপনি কি ঠিক আছেন? তারই প্রশ্নে আমার চোখে জল এসে গেল। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। স্যার, আমার গলা ধরে আসছিল। তিনি সবার দিকে একবার তাকিয়ে আমার দিকে ইশারা করলেন, একটু বাইরে চলুন। আমি তার সাথে বাইরে একটা ফাঁকা জায়গায় গেলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। কি হয়েছে নীলা? তিনি আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন। আমি কিছুতেই ঠিকমতো কথা বলতে পারছিলাম না। আমি শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। আমার হাতটা আলতো করে ধরলেন। আমাকে বলুন, কি হয়েছে? তার স্পর্শে আমার কান্না যেন আরও বেড়ে গেল। আমি তার কাঁধে মুখ গুজে দিলাম। আমি আমি তিনি আমার পিঠ চাপড়ে দিলেন। ভয় পাবেন না, আমি আছি। কিছুক্ষণ পর আমি নিজেকে একটু সামলে নিলাম। তারপর তাকে সব খুলে বললাম। আমার মনের ভেতরে সব কথা, তার প্রতি আমার এই তীব্র ভালো লাগা, যা আমি কাউকে বলতে পারিনি, যা আমি নিজেও বুঝতে পারিনি। তিনি মন দিয়ে সব শুনলেন। তার মুখে কোনো বিরক্তি নেই, কোনো তাচ্ছিল্য নেই, বরং এক গভীর সমবেদনা। কথা শেষ হলে তিনি আমাকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকালেন। নীলা, আপনি যা অনুভব করছেন তা খুব স্বাভাবিক। এই বয়সে এমনটা হতেই পারে, কিন্তু আমাদের কিছু সীমা আছে। তার কথাগুলো শুনে আমার মনে হলো সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি জানতাম তিনি ঠিকই বলছেন। তিনি আমার বস, আমি তার ছাত্রী। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি বুঝতে পারছি স্যার, আমি নিচু সুরে বললাম। আপনার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন। আমি মাথা নাড়লাম। আমারও আপনাকে ভালো লাগে নীলা, হয়তো যা আপনি অনুভব করছেন তার চেয়েও বেশি। তার কথা শুনে আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। তিনি আমার কথা বিশ্বাস করেছেন, তিনি আমার অনুভূতিকে সম্মান করেছেন, এবং তিনিও। কিন্তু আমরা এটা করতে পারি না নীলা। আমাদের নিজেদের জীবনের কথা ভাবতে হবে, সমাজের কথা ভাবতে হবে। আমাদের পরিবার আছে, আপনার ভবিষ্যৎ আছে। এই পথে গেলে দুটো জীবনই নষ্ট হয়ে যাবে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। একদিকে যেমন আনন্দের ঢেউ, তেমনি অন্যদিকে এক অজানা ভয়। তাহলে আমি কি করব? আমি প্রায় ফিসফিস করে বললাম, আমরা বন্ধু থাকব। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তবে কিছু দূরত্ব বজায় রেখে। আমার নিজেরও আপনাকে ভালো লাগে, কিন্তু আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনাকেও পারতে হবে। আপনার জীবনটাকে নষ্ট হতে দেবেন না। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এক বরফের রাজ্যে দাঁড়িয়ে আছি। সব উষ্ণতা নিভে গেছে, কিন্তু আমি জানতাম তিনি আমার ভালোর জন্যই বলছেন। ঠিক আছে স্যার, আমি বললাম, আমি চেষ্টা করব। এরপর আমরা অফিসে ফিরে এলাম। সেদিন থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। তিনি আগের চেয়েও বেশি গম্ভীর হয়ে গেলেন। আমাদের মধ্যে কথা হতো শুধু কাজের প্রয়োজনে, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন জ্বলছিল তা নিভল না, বরং আরও তীব্র হলো। কয়েক মাস পর আমার ইন্টার্নশিপ শেষ হলো। যাওয়ার আগে আমি একবার তার কেবিনে গেলাম। স্যার, আমি কাল থেকে আসছি না, আমার ইন্টার্নশিপ শেষ। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কি কোনো বিষণ্ণতা ছিল? জানি নীলা, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আশা করি আপনি অনেক বড় হবেন। ধন্যবাদ স্যার, আপনার কাছে আমি অনেক ঋণী। কোনো ঋণের কারণ নেই, এটা আপনার নিজের পরিশ্রমের ফল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, স্যার, আমি কি আপনাকে? তিনি আমার দিকে হাসলেন। সেই হাসিটা আমার মনে গেঁথে আছে। ভালো থাকবেন নীলা। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন রাত গভীর। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই কি তবে শেষ? আমাদের এই নিষিদ্ধ ভালো লাগার কি কোনোই মানে নেই? বাড়ি ফেরার পথে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নম্বর। হ্যালো নীলা, আমি চৌধুরী। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। স্যার, আমি জানি আপনার ইন্টার্নশিপ শেষ, কিন্তু আমি আপনাকে আরও কিছু শেখাতে চাই। আমার মনে হলো সব নিয়ম, সব বাধা ভেঙে আমি ছুটে যাব তার কাছে, কিন্তু আমি জানি এটা ভুল। কিন্তু স্যার, যদি আপনি রাজি থাকেন, আজ রাত 9টায় আমাদের শহরের উপকণ্ঠে সেই পুরনো ক্যাফেটার সামনে আসুন। আমি অপেক্ষা করব। আমার সামনে তখন দুটো রাস্তা, একদিকে সমাজের নিয়ম, একদিকে আমার মন, একদিকে ভয়, অন্যদিকে তীব্র আকর্ষণ। আমি কি করব?
আমার মনের গভীরে তখন এক তুমুল ঝড়। আমি কি পারবো এই ঝড় সামলাতে? আমি কি পারবো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে? নাকি এই নিষিদ্ধ ভালো লাগা আমাকে গ্রাস করবে? এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ইমো নাম্বার পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনেছেন কিনা সেটা আমাকে কমেন্টে জানান। পরবর্তী পর্বের জন্য রইলাম অপেক্ষায়।